আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 19তম নিবন্ধন পরীক্ষার্থী এবং সকল জব নিয়োগ পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 আজকের এই ভিডিওটিতে তোমাদের 13.2 অর্থাৎ গুণোত্তর ধারার একটি গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। আজকের এই ক্লাস থেকে তোমরা গুণোত্তর ধারার সবচেয়ে যে দুটো অঙ্ক ইম্পর্টেন্ট এবং 2025 সালের এসএসসি পরীক্ষায় 100% অর্থাৎ 99% ইম্পর্টেন্ট যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্কই আমরা করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, তাহলে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক থেকে আমি একজন শিক্ষক হিসেবে যে বিষয়টি করব, এই দুটো অঙ্ক থেকেই কিন্তু সৃজনশীল আসতে পারে। এই দুটো অঙ্কই এখন আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আমাদের এই ভিডিওটি যে পেজে আপলোড দেওয়া হবে, এই পেজে কিন্তু আমরা সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে মূলত গুণোত্তর ধারা সম্পর্কে দুটো অঙ্ক করব। তার আগে আমরা বেসিক কিছু যে গুণোত্তর ধারা অঙ্ক করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে, এই বিষয়গুলো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, গুণোত্তর ধারা কাকে বলে? পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি দ্বিগুণ হারে বাড়তে থাকে তাহলে সেই ধারাটিকে আমরা কি বলি? গুণোত্তর ধারা বলি। পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি দ্বিগুণ হারে বাড়তে থাকে তাহলে সেই ধারাকে আমরা গুণোত্তর ধারা বলে থাকি। যেমন আমি যদি একটি গুণোত্তর ধারা লিখি 2 + 4 + 8 +... এই যে একটি ধারা লিখলাম 2 + 4 + 8 +... এই ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। পাশাপাশি দুটি পদের পার্থক্য দ্বিগুণ হারে যদি বাড়তে থাকে সেই ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। 2 × 4 = 4, 4 × 8, 8 × 16, এইরকম ধারাটিকে বলা হয় গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে লিখলাম সসীম গুণোত্তর ধারা। সসীম গুণোত্তর ধারা যে গুণোত্তর ধারা পদ সংখ্যা, এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, অর্থাৎ যে গুণোত্তর ধারা পদ সংখ্যা গণনা করা যায় সেই গুণোত্তর ধারা হইতেছে সসীম গুণোত্তর ধারা। তাহলে আমি ডট ডট দিয়ে দিই, শেষ পদটা এখানে লিখি 64, তাহলে এখানে কয়টি পদ আছে আমরা গণনা করতে পারবো। তাহলে এই ধারাটা হইতেছে সসীম গুণোত্তর ধারা। আর যদি +64টা আমি মুছে দেই তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই ধারাটি হবে অনন্ত গুণোত্তর ধারা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, অনন্ত গুণোত্তর ধারা, যে গুণোত্তর ধারার পদ সংখ্যা গণনা করা যায় না সেই ধারাটি হবে অনন্ত গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণোত্তর ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটি n-তম পদের সূত্র, অর্থাৎ গুণোত্তর ধারা n-তম পদের সূত্র a⁴n-1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সমান্তরাল ধারার ক্ষেত্রে আমরা শিখেছিলাম n-তম পদের সূত্র, n-তম পদ, n-তম সব a + n-1 * d। সমান্তরাল ধারার ক্ষেত্রে a + n-1 * d। সমান্তরাল ধারার n-তম পদের সূত্র হইতেছে a + n-1 * d। গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হইতেছে আমাদের a⁴n-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে, আমরা এখন 5 নম্বর সূত্রটি লক্ষ্য করব যে n সংখ্যক পদের সমষ্টি। গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র হবে দুটো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আরেকটি বিষয় আগে জেনে নিতে হবে যে আমি যদি একটি গুণোত্তর ধারা লিখি যে 2 + 4 + 8 +... আমরা জানি এখানে আমাদের এই বিষয়টি জানা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। গুণোত্তর ধারার ক্ষেত্রেও প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ আমরা অন্তর বের করি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বের করে সাধারণ অন্তর বের করি, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা বের করব সাধারণ অনুপাত। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে সাধারণ অনুপাত বের করব। অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা। আর কি আমরা বের করব দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে। তাহলে এখানে কত আসলো? 2 আসলো। আর এর মান যখন 1 থেকে বড় হবে, অর্থাৎ আর এর মান যখন ধনাত্মক মান আসবে, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের সমষ্টির সূত্র কিন্তু দুটো। তুমি কোনটা প্রয়োগ করবে কোন ক্ষেত্রে, এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে।
আর এর মান যখন ধনাত্মক আসবে 1 থেকে বড় আসবে তখন সূত্র পড়বে এই যে নিচেরটা Sn equal to a into r to the power n minus 1 by r minus 1 অর্থাৎ 1 থেকে যখন r এর মানটা বড় হবে এখানে r এর মান কত আসছে 2 তাহলে 1 থেকে বড় তাই সমষ্টির সূত্র পড়বে এইটা। সেক্ষেত্রে r এর মান যখন এখানে ঋণাত্মক আসবে 1 থেকে ছোট হবে তখন সূত্র পড়বে এই যে এটা Sn equal to a into 1 minus r to the power n by 1 minus r। সেক্ষেত্রে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্র a r to the power n minus 1 সমষ্টির দুটা সূত্র যখন r এর মান প্লাস আসবে তখন সূত্র পড়বে এইটা, r এর মান যখন এখানে ঋণাত্মক আসবে সূত্র পড়বে উপরেরটা। সেক্ষেত্রে আমাদের এই যে 6 7 8 এখানে আরো তিনটা সূত্র আছে 13.2 এর ক্ষেত্রে লক্ষ্য করো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n plus 1 by 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র n into n plus 1 2n plus 1 by 6। 8 নম্বরটি সূত্রটি হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ের সমষ্টির সূত্র n into n plus 1 by 2 হোল স্কয়ার। এই তিনটা সূত্র অনেক সময় MCQ আকারে আসে। সেক্ষেত্রে আমরা এখন এই ভিডিওতে আজকের এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি অঙ্ক এই 13.2 এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট এই দুটি অঙ্ক আজকে করার চেষ্টা করব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে এই দুটি অঙ্ক বিস্তারিত আজকে এই ভিডিও থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। সেক্ষেত্রে প্রথমে আমরা তোমাদের 13.2 বইয়ের আমরা 8 নাম্বার যে অঙ্কটি আছে এই অঙ্কটি করার চেষ্টা করব। লক্ষ্য করো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এখানে কত পদ দেওয়া আছে? পঞ্চম পদ। প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু তৃতীয় পদ দ্বিতীয় পদ চতুর্থ পদ ষষ্ঠ পদ মানে পঞ্চম পদ ব্যতীত অন্য যে কোনো পদ দেওয়া থাকতে পারে। পঞ্চম পদের মান দেওয়া আছে 2√3/9, এই 2√3/9 এর পরিবর্তে অন্য যে কোনো মান দেওয়া থাকতে পারে। দশম পদের পরিবর্তে অন্য যে কোনো পদ দেওয়া থাকতে পারে এবং এই মানের পরিবর্তে অন্য কোনো মান দেওয়া থাকতে পারে বলে ধারটি নির্ণয় করো। আমার এই অঙ্কটি আমি যে নিয়মে করব তোমরাও এরকম নিয়মের যে অঙ্কগুলা বিভিন্ন টেস্ট পরীক্ষা আসছে ওই অঙ্কগুলা বাসায় করার চেষ্টা করবে এবং এই নিয়মের যত অঙ্কগুলো আছে সবগুলা করবে, কারণ এই নিয়মের সমাধানের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী ভুল করে থাকে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা এখন লিখব যে মনে করি এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের কিন্তু নির্দিষ্ট ধারা দেওয়া নেই। আমরা কিভাবে করি লক্ষ্য করো মনে করি প্রথম পদ ইকুয়াল টু এ ধরলাম, সাধারণ অনুপাত ইকুয়াল টু আর। প্রথম পদ কি এ দ্বারা প্রকাশ করা হয় গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। পঞ্চম পদ তাই আমরা জানি n-তম পদ সমান a r to the power n minus 1। তাহলে পঞ্চম পদের মান কত হবে? পঞ্চম পদ a r to the power 5 minus 1। শিক্ষার্থীরা লক্ষ্য করো পঞ্চম পদের মান দেওয়া আছে 2√3/9, তাহলে এটার মানটা বসাবো 2√3/9 ইকুয়াল টু কত? a r to the power কত? 4 থাকবে। এটা হলো এক নং সমীকরণ, আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখন আমরা দ্বিতীয় যে স্টেপটা আছে এটা করব যে দশম পদ এত হলে ধারাটি তৃতীয় পদ কত নির্ণয় করো। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছো। আমরা বোঝার সুবিধার্থে এইটুকু মুছে দিব। আবার n-তম পদ সমান n-তম পদ a r to the power n minus 1। তাই আমাদের এখানে দশম পদ দেওয়া আছে। তুমি প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে যত পদ দেওয়া থাকবে তত পদ লিখবে। দশমতম পদ ইকুয়াল টু a r to the power
10 মাইনাস 1। তাহলে দশম পদের মান হচ্ছে 8√2 বাই 81 ইকুয়াল টু a r টু দি পাওয়ার কত 9। এটা হলো 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় এই ডাকটা থেকেই কিন্তু একটা পুরোপুরি সৃজনশীল করার চেষ্টা করি। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে দুইটা সমীকরণ পাইছি, এই ডাকটা থেকে যদি অনেক সময় সম্পূর্ণ সৃজনশীলটা করে না, তাহলে এই পর্যন্ত যতটুকু 1 নং 2 নং সমীকরণ পর্যন্ত তোমাকে 2 নাম্বার কতে দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। যেহেতু আমরা এই সমীকরণটিকে সমাধান করে a এবং r এর মান নির্ণয় করব, এই লেফট রাইট হ্যান্ড সাইডটাকে অর্থাৎ এই মানটাকে আমরা এই মানটা দ্বারা আগে এই বাম পাশে ভাগ করব, আর এই মানটাকে এই মানটা দ্বারা ডান পাশে ভাগ করব। এরপর আমরা কি করব, তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে a r টু দি পাওয়ার 9 বাই a r টু দি পাওয়ার 4 সমান সমান, আমরা এটাকে এখন মুছে দিব যে 8√2 এর আসতে আছে 8√2 বাই 81। এই নিচে লিখবো এই মানটাকে আমরা কি করলাম, এই মানটা দ্বারা ভাগ করলাম। এখন এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করব। তাহলে এই মানটা আমরা এখন মুছে দিব, অর্থাৎ এই মানটা দ্বারা ভাগ করব 2√3 বাই 9। এখন প্রেক্ষিতরা লক্ষ্য করো, এখানে আমাদের এটাকে সমাধান করে এর মান এবং আর এর মান বের করতে হবে। যে কোনো একটা মান বের হবে, আর এর মানটা বের হবে, আর এর মানটা যে কোনো একটা সমীকরণ বসিয়ে আমরা এর মানটা নির্ণয় করব। লক্ষ্য করো, এ এবং এ কাটা যাবে, আর আছে এখানে 9টা, এখানে আছে 4টা, কাটা গেলে আর থাকবে 5টা। তাহলে এখানে থাকবে আমাদের 8√2 বাই 81। এইটা একটা অংশ, এইটা একটা অংশ। এরকম যখন ভগ্নাংশের দুইটা অংশ থাকে তখন এই অংশটা লিখলাম, এই অংশের এটার জন্য আমরা ভাগের জন্য গুণ চিহ্ন দেব। এই 9টা উপরে যাবে, এখানে 2√3টা নিচে আসবে, এখানে মানে উল্টে যাবে। প্রেক্ষিতরা লক্ষ্য করো, আমাদের এই 2 দ্বারা যদি এটাকে কাটি না, তাহলে হলো 4√2 উপরে থাকবো। আর এই 9 দ্বারা যদি এটাকে কাটি, 9 9 81, 9 এই √3টা থাকবে। প্রেক্ষিতরা r টু দি পাওয়ার 5। এইখানে আমাদের একটি বিষয় জানা থাকে, একটা 2 সমান 2টা √2 লেখা যায়, একটা 3 সমান 2টা √3 লেখা যায়। সেক্ষেত্রে আমরা এই অঙ্কগুলা বোঝার সুবিধার্থে এই ডান পাশে যে বিষয়গুলো আছে লক্ষ্য করো, এইখানে আমরা এখন লিখতে পারি এটাকে r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 4 কে ভাঙিয়ে লিখতে পারি 2 গুণন 2 গুণন √2। এই 3 কে 9 কে ভাঙিয়ে লিখতে 3 গুণন 3 গুণন √3। সেক্ষেত্রে এই 2 সমান 2টা √2 লিখতে পারবো, এই 2 সমান 2টা √2 লিখতে পারবো, এই 3 সমান 2টা √3 লিখতে পারবো, এই 3 সমান 2টা √3 লিখতে পারবো। তাহলে এখানে 5টা √2 হবে, এখানে 5টা √3 হবে। তাহলে আমরা উপরে একটা √2 লিখে নিচে একটা √3 লিখে হোল টু দি পাওয়ার 5 দিতে পারবো। এটাকে আমরা দেখো কিভাবে করি, উপরে অংশটুকু মুছে দিব। আমরা এটাকে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এই একটা 2 সমান সমান আমরা লিখতে পারি একটা 2 সমান 2টা √2, এই যে আরেকটা 2 সমান 2টা √2, এই যে আরেকটা √2 আছে প্রিয় শিক্ষার্থীরা। আর এই যে একটা 3 সমান 2টা √3, এই একটা 3 সমান 2টা √3 লেখা যাবে, অলরেডি আরেকটা √3 আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের r টু দি পাওয়ার 5, এখানে আমরা লিখতে পারি এখানে 5টা √2, এখানে 5টা √3, তাহলে √2 বাই √3 লিখে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে 5 লিখতে পারি। দেখো 5 5 চলে গেলে মানে উপরে পাওয়ার যদি মিলে কিংবা নিচের ভিত্তি মিলে আমরা সূচকে নেমে বাদ দিতে পারি। তাহলে r ইকুয়াল টু আসতেছে √2 বাই √3। r এর মানটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই r এর মানটাই আমি 1 নং সমীকরণে বসিয়ে এর মানটা সমাধান করে বের করব। তাহলে r এর মানটা কত আসছে, r এর মানটা আছে √2 বাই √3। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা এখন r এর মানটা একটা সমীকরণে বসিয়ে
কি করব, এর মানটা বের করব। আর এর মান 1 নং সমীকরণে বসাই। আমাদের 1 নং সমীকরণটা ছিল a r⁴ equal to 2√3 বাই কত, 2√3/9। তাহলে আর এর মানটা বসাবো। আর এর মান হতো a into √2/√3 whole to the power 4 equal to 2√3/9। এখানে আসতেছে a into এই √2 এর যদি পাওয়ার 4 করো, 4টা √2 গুণ করলে আসবে 4। মানে √2 এর যদি পাওয়ার 4 করো ক্যালকুলেটরের মধ্যে কিংবা ভেঙে করো তাহলে 4 আসবে। √3 এর পাওয়ার 4 করলে আসবে 9 ইকুয়াল টু কত, 2√3/9 বা a ইকুয়াল টু, প্রেক্ষিতরা লক্ষ্য করো এই 9 দ্বারা এই 2 রে গুণ করে দেব, 9 দুগুণে 18, এই 4 দ্বারা এটাকে গুণ করে দেব, 4 9 36, উপরে √3 থাকতেছে। আমি যদি এটাকে এটা দ্বারা কাটি, এটা মান আসবে √3 বাই কত, √3/2। তাহলে এর মান পেলাম √3/2। আমি যেহেতু এর মান এবং আর এর মান বের করতে পেরেছি, তাহলে আমি তৃতীয় পদের মান খুব n-তম পদের সূত্র পেলে নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি তোমাদের 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি 99% ইম্পর্টেন্ট এই অঙ্কটি। আমরা জানি যে n-তম পদের সূত্র কত, n-তম পদ ইকুয়াল টু a⁴n-1। তাহলে তৃতীয় পদ ইকুয়াল টু a⁴3-1। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এর মান √3/2, এর মান কত, √3/2। আমরা এটা একটু মনে রাখবো, কারণ এখানে বসাতে হবে a² আমাদের এর মান হলো √3/2, আর এর মান হলো √2/√3 ব্র্যাকেট দেয়া এই স্কয়ার দিলাম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, √3/2 এখানে আমার থাকতেছে 2/3, এই 2 কাটা যাবে গা, 2 যদি কাটা যায় এই √3 সমান আমার কি আসবে, দুইটা √3 আসবে, দুইটা √3। এই 3 সমান এই 3 সমান দুইটা √3 লেখা যায়, উপরে একটা √3 আছে। তাহলে এটা কাটা গেলে আমার থাকতেছে 1/√3, এটা আমার আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কোটি বুঝতে পেরেছো। আমি মনে করি 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন বড় বড় স্কুলগুলোর যে টেস্ট পরীক্ষা এই নেমে, অর্থাৎ এই 8 নাম্বারটা নেমে যে বিভিন্ন সৃজনশীলগুলো আসছে না, তোমরা এই অঙ্কটি যদি বুঝে থাকো অবশ্যই ওই অঙ্কগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি যে অঙ্কের সমাধানটি করলাম না, এই অঙ্কের সমাধানের মতো তোমরা ভেঙে করবে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষা করলে ভুল করবে না। প্রিয় শিক্ষার্থীরা, 99% শিক্ষার্থীরা কিন্তু এই সমাধানে আটকে যায় পরীক্ষার হলে, তাই অবশ্যই এই অঙ্কটি খুব ভালোভাবে করার চেষ্টা করবে। আজকের এই ক্লাসে কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং বেসিক কিছু আলোচনা করলাম। তোমরা এখন যে অঙ্কটি বাসায় করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদের যে এখানে দাগটা একটু 8 নাম্বারটা একটু মুছে দিব, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে x y z এর মান নির্ণয় করো। এই অঙ্কটিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রায় 100% ইম্পর্টেন্ট এই অঙ্কটি। আমরা এই অঙ্কটি করার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, মনে করি প্রথম পদ a ইকুয়াল টু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কিন্তু x y z এর মান আমাকে নির্ণয় করতে হবে। এখানে x y z এর মান দেওয়া নেই, তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল টু কত, x, তৃতীয় পদ ইকুয়াল টু y, চতুর্থ পদ ইকুয়াল টু z, পঞ্চম পদ ইকুয়াল টু 243। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই 11 নাম্বার অঙ্কটি নিয়ে তোমরা 10 নাম্বার অঙ্কটি 13.2 এর অঙ্কটি গুণোত্তর ধারার অধ্যায়ে করার চেষ্টা করবে। এখানে দেওয়া আছে আমার পঞ্চম পদ পর্যন্ত। তোমাকে যদি চতুর্থ পদ পর্যন্ত মান দেওয়া থাকতো তাহলে তুমি চতুর্থ পদ পর্যন্ত করবে, অর্থাৎ 10 নাম্বার অঙ্ক কিন্তু চতুর্থ পদ পর্যন্ত দেওয়া আছে। এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এখন n-তম পদের সূত্র লিখে পঞ্চম পদ মান বের করব। দেখো কিভাবে করি। আমরা এখন দেখব যে আমরা জানি n-তম পদ
আমরা জানি n তম পদ ইকুয়াল টু এ আর পাওয়ার n মাইনাস 1। তাহলে এই যে পঞ্চম পদের মান দেওয়া আছে, এই জন্য পঞ্চম পদ লিখবো। যদি এখানে চতুর্থ পদ পর্যন্ত থাকতো, চতুর্থ পদ পর্যন্ত চতুর্থ পদ লিখতাম আমি। পঞ্চম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পঞ্চম পদের মান কিন্তু 243 দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3 আর টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে 3 টা কিন্তু এর সাথে গুণাকারে আছে, তো 243 এখানে 3 টা এই পাশে ভাগ হবে 4, বা এটাকে এটা দ্বারা ভাগ করলে 81 আর টু দি পাওয়ার 4। এটাকে যদি আমি 81 কে যদি মানে ভাঙাই, দেখো লক্ষ্য করো, 3 দিয়া 27, 3 দিয়া 9, 3 দিয়া 3, তাহলে 3 টু দি পাওয়ার 4 আসবে, 3 টু দি পাওয়ার 4, তাহলে r টু দি পাওয়ার 4। এই 4 4 মিলেছে, তাহলে এটা বাদ দিয়ে দিব, বা 3 ইকুয়াল টু r। তাহলে r এর মান কত পেলাম? r এর মান পেলাম 3। আর আমার এর মান কত দেওয়া ছিল? এর মান দেওয়া ছিল প্রিয় শিক্ষার্থীরা, আমার এর মান দেওয়া ছিল 3, আর এর মানও পেলাম 3। এখন কিন্তু আমরা x y z এর মান নির্ণয় করতে পারবো কোন অনায়াসে। x এর মানটা কিন্তু দ্বিতীয় পদ, y এর মানটা কিন্তু তৃতীয় পদ, z এর মানটা কিন্তু চতুর্থ পদ। লক্ষ্য করো, n তম পদের সূত্র আমরা জানি a r পাওয়ার n মাইনাস 1। তাহলে x দ্বিতীয় পদ কেন লিখলাম? এই যে x টা দ্বিতীয় পদ ইকুয়াল টু x ইকুয়াল টু a r টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে a r এটা 3 বিয়োগ করলে থাকবে 1, পাওয়ার 1 হলে আর লিখতে হবে না। এর মান 3, আর এর মান 3, 3 3 কে 9। প্রিয় শিক্ষার্থীরা 9 আসছে। তাহলে আমাদের এখন কিন্তু আমি সরাসরি মানে বসায় দেব যে তৃতীয় পদ, মানে এই যে এটা তৃতীয় পদ ইকুয়াল টু x ইকুয়াল টু y ইকুয়াল টু a r টু দি পাওয়ার 3 মাইনাস 1। আমরা যেমন n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে কিন্তু সূত্রটা লিখে নিছি, এখানে কিন্তু সূত্রটা লিখি নাই। তাহলে তৃতীয় পদ y ইকুয়াল টু a r টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে a r স্কয়ার, আমরা যদি এটার মান 3 বসাই, এটার মান 3 বসাই, 3 স্কয়ার, তাহলে এটা আসবে কত? 27। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা এখন এই z এর মানটা নির্ণয় করব। তাহলে যেটা হইতো সেটা চতুর্থ পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে a r কিউব, তাহলে এর মান হলো 3, আর এর মান হলো 3, 3 কিউব। এটাকে করলে আসবে কত? 81। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের সাথেই থাকবে এবং পেজটিকে একটু ফলো দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব